মিলিয়ে সত্যি আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে গো। এখন এত কিছু নিয়ে জর্জরিত না, মাঝে মাঝে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে সবটা। সেদিনকে বাবার পড়ে যাওয়াটা এর ওপরে উপরি পাওনা আর কি। সত্যি কথা, যা টেনশন হচ্ছিল, ঘুম হয়নি। না হসপিটালে নিয়ে যেতে হয়েছিল জানো, ইনজেকশন দিয়ে তারপর ব্যথা কমাতে হয়। তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, মায়ের ইউএসজি রিপোর্ট একদমই নর্মাল নয়। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে আমাদের এখানে প্রচুর রং খেলা হয়েছে, আর তোজো ফার্স্ট টাইম কালকে নিচে গিয়ে সবার সাথে রং খেলেছে। এটা বলতে গেলে ওর ফার্স্ট টাইম, কারণ লাস্ট ইয়ারও আমি ওকে নিচে ছাড়িনি, কারণ ও একদমই ছোট ছিল। তার আগের বছর তো একেবারেই মানে 2 মাস 3 মাস তখন বয়স ছিল। তো যাই হোক, কালকে ও নিচে গেছিলো, সবার সাথে রং খেলেছে। খুব একটা যে এনজয় করেছে সেরকমটা নয়, ও একটু ভ্যাবাচাকাই খেয়ে গেছে। হোপফুলি আর একটু বড় হলে ব্যাপারটা বেটারভাবে বুঝতে পারবে, মানে নেক্সট ইয়ার থেকে হোপফুলি আর একটু বেটার খেলবে। তোকে পিচকিরি টিচকিরি সবই কিনে দেওয়া হয়েছিল। তো যাই হোক, কালকে বাড়িতে তো পুজোও ছিল, তোমাদেরকে বলেইছিলাম। তো কালকের দিনের একটা ছোট্ট ভ্লগ আমি এসএস আনকাট চ্যানেলের জন্য বানিয়েছি, এই আর কি। আর দেখলাম আমি একটা জিনিস নোটিস করে, মানে এই দোলটা হওয়ার সাথে সাথে না, মানে একটু ওয়েদারটা সামহাও চেঞ্জ হয়ে গেল, মানে এটা চিরচিরানি গরম বলে না, সেই রকম গরমটা লাগছে। আমাদের সোসাইটি গার্ডেনের প্রেজেন্ট কন্ডিশন দেখো, এখানেই কালকে দোল খেলা হয়েছিল, আর পরিষ্কার করেনি এখনো, পুরো লাল হয়ে আছে, চতুর্দিকে শুধু রং আর রং। তো কালকে তুমি নিচে গিয়ে কি করেছো? কি করেছো? পার্টিসিপেট। এই কথাটা তুমি কোত্থেকে শিখলে? এটা তো আমি শেখাইনি তোমাকে, তুমি শিখিয়েছো। এই পার্টিসিপেট, কিসে পার্টিসিপেট করেছো? নিচে পার্টিসিপেট করেছে তোজো, আচ্ছা। তারপর কালারফুল নিয়ে খেলেছো? আচ্ছা, সবাই তোমাকে রং মাখিয়েছে? তোজো এক একটা কথা এমন বলে দেয় না, আমরাই হকচকিয়ে যাই। এই পার্টিসিপেট কথাটা আমি বা সৌমি কেউ শেখাইনি, কোত্থেকে শিখেছে কে জানে। ওর বয়সে তো আমি এই ওয়ার্ডটাই জানতাম না, জিপ টিপ জড়িয়ে যেত, ওর তো স্পষ্ট বোঝা যাচ্ছে। তাও ঠিক আছে, পার্টিসিপেট যখন করেছো তখন ভালো কথা। মামাটা কি পড়েছে তো? কি পড়েছে গো? এটা কি পড়েছে তো মামাটা? সকাল থেকে আমাকে নিয়ে সমস্যা আছে, আমি চুলটা বাঁধিনি না, সমানে এক কথা বলে যাচ্ছে। এই যে আমি গার্ডার নিয়ে ঘুরছি, আমি ওকে মানে ইয়ে করবো বলে, রাগাবো বলে বাঁধছি না চুলটা। বেচারা মায়ের চুল খোলা দেখলে ও একদম ইরিটেট হয়ে যায়। মুখ থেকে হাত সরাও তোজো, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। ওই গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং আর হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। না, এদিকে তাকিয়ে বলতে হবে। হ্যাপি হোলি। ব্রেকফাস্টটা দেখো, আজকে ইডলি বানিয়ে নিয়েছি, আর চাটনিটাও বানাবো, টমেটো বাদামের চাটনি করব। তোমরা অনেক সময় আমার থেকে চাটনির রেসিপিটা জানতে চাও, আমি তো একদম সিম্পলভাবে বানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেই চাটনিটা আমি আগে থাকতে বানিয়ে রাখিনি। তো চলো চাটনিটা বানিয়ে নিই। আর ইডলির সাথে চাটনি মাস্ট লাগবেই, শুধু শুধু ইডলি একদম খেতে ভালো লাগে না। সাম্বার হলে আরও ভালো হয়, কিন্তু সকাল সকাল অত কিছু বানানো সম্ভব হয় না। তো আমরা সবসময় ওই ইডলি চাটনি দিয়েই খাই। টমেটো বাদামের চাটনিটা কীরকমভাবে আমি বানাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সব কিছু একসাথে জোগাড় করে রেখেছি। কারি পাতা লাগবে, আর এখানে রসুনের কোয়া নিয়ে নিয়েছি, রসুনটা একটু বেশি, টমেটো নিয়েছি, আর নিয়েছি বাদাম। এটাই কাঁচা বাদাম, আমি কিন্তু খোসা শুদ্ধই অ্যাড করব। তো চলো কীরকমভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যানে দেখো আমি অল্প একটু অয়েল অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা একটু ভেজে নিয়ে এর মধ্যে রসুন অ্যাড করে দেবো। মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কারি পাতা, স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি। জেনারেলি এই বাদামের চাটনিটায় না শুকনো লঙ্কা বেশি ভালো লাগে। তো তোমাদের যদি বাড়িতে বাচ্চা না থাকে, বা বাচ্চারা যদি একটু বড় হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কা অ্যাড করবে। শুকনো লঙ্কাটা জেনারেলি একটু ঝালটা বেশি হয়, সেই কারণে আমি কাঁচা লঙ্কাই অ্যাড করছি। এই চাটনিটা তোজো খেতেও খুব ভালোবাসে। আগে আমি পুরো আঝালা বানাতাম, বাট এখন না আস্তে আস্তে আমি ঝালটাও ইন্ট্রোডিউস করাচ্ছি, তো সেই কারণে একটা ছোট্ট লঙ্কাও অ্যাড করবো। এটা কালি পাতা। কালি পাতা তো এখানে খালি তো। এটা কি পাতা? কালি পাতা তো। কালি পাতা? কালি পাতা তো। তোমরা জেনে নাও, এটা নতুন নামকরণ করলো তোজো, কালি পাতা।
এটা কারি পাতা, তোজো কারি। এটা কি? কারি কারি পাতা, নট কালি পাতা। কারি পাতা তো হুম, কারি পাতাটা থালিতে এখানে আমি কষ্ট পাতাটা করবো তো পোস্ত বাটাটা করবে। ওখানে কি দিচ্ছ তুমি? এর মধ্যে কি আছে? এর মধ্যে কারি পাতাটা আছে তো আচ্ছা নাও, কারি পাতা নাও। না না কারি পাতাটা এখন ও একটা রান্না করছে। মা কি বানাচ্ছে ওদিকে? ওদিকে চাটনিটা বানাতে তো আচ্ছা, মা চাটনি বানাচ্ছে, আর তুমি কি বানাচ্ছ? আমি কষ্ট পাতাটা করছি তো এই যে হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করার পর ব্লেন্ড করে নিতে হবে, আর তাহলেই কিন্তু অলমোস্ট চাটনি রেডি। এবার একটা তড়কা প্যানের মধ্যে সরষে আর কারি পাতার ছকটা দিয়ে দেবো চাটনি। সৌমি আজকে যেভাবে ইডলিটা সার্ভ করলো, এটাকে আর ইডলি বলা যাবে না, তাই না? এটাকে বলতে হবে স্টিমড সেভারি কেক মেড প্রাইমারিলি ফ্রম আ ব্যাটার অফ রাইস এন্ড উড়ার ডাল, সার্ভড উইথ আ থিক ব্লেন্ড অফ টমেটো অ্যান্ড পিনাট। মেনু কার্ডে না চাটনি। পেজ শেষ হয়ে যাবে তোমার নামকরণে। না সত্যি 5 স্টার এরকমভাবেই সার্ভ করে। এক প্লেট ইডলির দাম 550 টাকা নিয়ে নেয়। দেখো তো চাটনিটা ঠিক আছে কিনা। বলে না, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। দর্শনে একদম 101। চাটনিটা ঠিক চাটনিটাও ভালো আছে? হয়েছে আর ইডলিটা দারুণ হয়েছে। না, আমি তো আর ইডলি বানাইনি, ইডলিটা সফট হয়েছে এই আর কি। হুম। ইডলি তো নিজে থেকেই হয়ে যায়। এখন এত কিছু নিয়ে জর্জরিত না, মাঝে মাঝে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগে। সবটা তো আর ব্লগে শেয়ার করা যায় না, তোমরা বোঝোই। এর মধ্যে কি হয়েছে, মায়ের একদিন হঠাৎ করে পেটে খুব ব্যথা। একটা কি উপোস ছিল, তো সেটা করেছিল, তার দুদিন পরেই ব্যথা। তো মা তো বলছে ওই উপোস করার পর খালি পেটে তার পরের দিন নাকি শাক খেয়েছিল, সেই কারণে অ্যাসিডিটি থেকে হয়েছিল। মাকে এখন ভীষণ বারণ করি এসব করতে, যে উপোস টুপোস এখন করো না, বয়স হয়েছে। তার মধ্যে বাবারও শরীর খারাপ, ওই শোনে না, বলে ছোটোবেলা থেকে করে আসছি, এখন না করলে মন মানে না, যা হয় আর কি। তো যাই হোক, মা যতই বলুক অ্যাসিড হয়েছে, কেননা হসপিটালে নিয়ে যেতে হয়েছিল জানো, ইঞ্জেকশন দিয়ে তারপর ব্যথা কমাতে হয়। আবার কিন্তু অন্যরকম কিছু ঠেকছে, কেননা ব্যথার যে ডেসক্রিপশনটা শুনলাম যে ওই পেট থেকে বুকের দিকে উঠছে, ওই ব্যথার ডেসক্রিপশনটা কিছুদিন আগেই আমি শুনেছিলাম অন্য কারোর থেকে। তারপর তাকে গিয়েও হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নিতে হয়, আর তারপর কি হয়েছে তোমরা সেটা জানোই। হোপফুলি সেরকম কিছু হবে না। তো যেখানে গেছিলো সেদিনকে, সেখান থেকে তো ইসিজি করে ছেড়ে দিয়েছিল, আর ইউএসজি করতে বলেছে, তো ইউএসজি করতে যাবে আজকে। হোপফুলি কিছু হবে না, অ্যাসিড থেকেই হয়েছিল, সবাই তাই চাইছে যেন অ্যাসিড থেকেই হয়ে থাকে, অন্য কিছু না হয়। বাট উপরওয়ালা কি লিখে রেখেছে সেটা আমরা কেউ জানি না, যা হবে সেটাকে ফেস করতেই হবে। এর মধ্যে আবার বাবা একদিন গেল পড়ে, মানে বাবারা এখন অনেকটা বেটার আছে, মানে এখন ওপর নিচ করছে সিঁড়ি দিয়ে, লিটারালি নিজে নিজে হাঁটাচলা করছে, কোনো রকম কোনো প্রবলেম নেই, শরীরও বলছে অনেক বেটার আছে। তো হঠাৎ করে একদিন রাত্রেবেলা মায়ের ফোন যে বাবা পড়ে গেছে, উঠতে পারছে না, কি হবে। তো খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেই রাতটা কোনো রকমে ম্যানেজ করে বললাম যে কি হয়েছে দেখো, তারপরে ওই ভলিনি, তারপরে বরফ শেক এসব দিয়ে পরের দিন সকালবেলা ভোরবেলা মাকে ফোন করেছি কী অবস্থা, বলছে না ব্যথাটা অনেকটা কমেছে, বলছে তাও ঠিক আছে। এত চিন্তায় থাকি না আজকাল। মায়ের এটা হওয়ার পর আমরা আবার সেন্টার থেকে লোক ঠিক করলাম, সৌমির অপারেশনের সময় যে সেন্টার থেকে লোক নেওয়া হয়েছিল সেই সেন্টার থেকেই লোক নেওয়া হলো। মা তো রাগারাগি করছে, বলছে একদিনের অ্যাসিডের জন্য তোরা একটু বাড়াবাড়িই করছিস। বাট না, কোথাও একটু চিন্তা তো হয়। আর কি বলতো, আমাদের বড়নগরের বাড়িতে না কাজের লোক রাখা নিয়ে একটা অনীহা আছে, মানে সে রান্নার লোক তো কিছুতেই রাখবে না। লাস্টবার গিয়ে সৌমি অনেক বলে করে রাজি করিয়ে রান্নার লোক রেখে দিয়ে এসছে। তো রান্নার লোক তো সন্ধ্যেবেলা আসে, বাবা মায়ের জন্য রান্না করে দিয়ে যায়, বাট সকালবেলা মায়ের অনেক কাজই থাকে, মানে এই পুজো দেওয়া, তারপরে কাপড় জামা কাচা হলে সেটা শুকুর দেওয়া, রান্নার জোগাড়, এইগুলো টুকটাক তো কাজ থাকেই। তো বললাম যে একটা লোক থাকলে সুবিধাই হবে, তোমার থাকুক। রান্নার লোক যেমন আছে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজার যে লোক আছে, ঠিক আছে, এ তোমাকে একটু হাতে হাতে করে দিলে তোমারই সুবিধা হবে। দেখো কালকে তো বাড়িতে দোল পূর্ণিমার পুজো ছিল, তো সবাইকে নতুন শাড়ি জামা পরে কি ভালো লাগছে দেখতে। তো রাধা কৃষ্ণের ড্রেসটা শুধু দেখো। তবে আমি না মানে ইন্টারনেটেই দেখলাম রাধার এইভাবে চূর্ণিটা না দিয়ে একটু অন্যভাবে দিলে বেটার লাগবে দেখতে। তো দেখি কালকে এটা ঠিক করব। আর এই যে মা লক্ষ্মীকেও শাড়ি পরিয়েছি নতুন, পূর্ণিমার দিনকে আমি এগুলো করেই থাকি। তো কালকে একটা ভালো দিন ছিল, দোল পূর্ণিমা,
তো সেই জন্য সবাইকেই নতুন জামা পরানো হয়েছে। রাধাকৃষ্ণ বা মা লক্ষ্মীর যে জুয়েলারিগুলো দেখছো সেগুলোও কিন্তু আমি মিশো থেকে সব অর্ডার করেছিলাম। মা লক্ষ্মীর মুখটা কি সুন্দর লাগছে দেখো, হাসি হাসি। আজকে ব্রেকফাস্ট করতে বসে একটু টিভিটা অন করেছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। একজন পপুলার বেঙ্গলি ব্লগারের একটা ব্লগ দেখলাম ইউটিউবটা স্ক্রল করতে করতে, তো থাম্বনেলটা দেখলাম একজন পরলোকগত মানুষের ছবি উনি আপলোড করেছেন থাম্বনেলে, এবং কন্টেন্টটাও সেটা নিয়েই। কন্টেন্টই বলবো, তার কারণ একজন মানুষ যখন চলে গেছেন তার সাথে কাটানো আমাদের সেরা স্মৃতিগুলোই আমরা মনে রেখে দিতে চাই, নাকি তার শেষ যাত্রাটাকে স্মরণীয় করে রাখতে চাই, তাই না? তার শেষ যাত্রাটা যখন হচ্ছে সেটাকে সবার সামনে তুলে ধরাটা আমার মনে হয় না যে খুব একটা শ্রেয় বলে। এটা আমার একদমই পার্সোনাল মতামত। মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। মানে আজকালকার দিনে কন্টেন্ট কোন জায়গায় যাচ্ছে যে এই সব জিনিসগুলো আমরা তুলে ধরছি। আমাদের যখন কাছের কেউ চলে যান এই পৃথিবী ছেড়ে, তখন আমরা এই সমস্ত ছবি ভিডিও এগুলো আমাদের পরিবারের গ্রুপেও শেয়ার করি না, কারণ আমরা চাই না এই সমস্ত স্মৃতিগুলো যেন আমাদের মধ্যে থাকুক। চাই তার সাথে কাটানো সেরা স্মৃতিগুলো আমাদের মনে সবসময় থেকে যাক। জানি না মানে কি বলবো, আর সোসাইটিটা এইদিকেই যাচ্ছে, সবটাই কন্টেন্ট। ভালো, মনটা খুব খারাপ হয়ে গেল। আমি আসলাম ডাব নিতে। অ্যাকচুয়ালি পুনেতেও ভালো গরম পড়ে গেছে, আর পুনের ওয়েদারটা না খুব ড্রাই, তো সেই কারণে ডাব খাওয়াটা মাঝে মধ্যে খুব ইম্পর্টেন্ট। এখানে 35 টাকায় একটা, 100 টাকায় 3টে। এই হচ্ছে ডাবের রেট। भैया 3 दे दो, पानी वाला देना। हाँ, 120 টাকায় 4টে, মানে 30 টাকা করে। 4টেই নিয়ে নি, তোজো খেতে পারবে। 4টেই নিয়ে নিলাম, 30 টাকা করে, ভালোই সাইজ। সত্যি বলতে মামুনিকে নিয়ে তো একটু টেনশনে আছি। সৌরভ যেটা ভাবছে সেটা যেন সত্যি না হয়। বাট সেদিনকে বাবার পড়ে যাওয়াটা এর ওপরে উপরি পাওনা আর কি। সত্যি কথা, যা টেনশন টেনশন হচ্ছিল, হচ্ছিল। ঘুম হয়নি। মানে অর্ণব মা বাবার কাছে শুয়ে রাত্রেবেলা, তো আমি ওকে লেট নাইটে পিং করেছি, কি মনে হচ্ছে দাদু ভাই ঘুমোতে পেরেছে? বলছে হ্যাঁ ঘুমিয়েছে। তখন সৌরভ বলছে ঘুমাতে যখন পেরেছে তাহলে অন্য কিছু হবে না। মানে দিদিও রাত্রিবেলা এসেছিল, মানে ফোনে কথা হচ্ছিল, খুব টেনশন হয়ে গেছিল। মানে এ ঘর থেকে ও ঘরে মানে হেল্প লাগছিল নিয়ে যেত, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে কিছু হয়তো হয়েছে। বাট থ্যাংক গড, মানে সত্যি ঠাকুরের অশেষ কৃপা। ফিজিওথেরাপিস্টও এসেছেন, এসে দেখে বলেছেন যে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ব্যথা আছে, একটু আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। সত্যি যা চলছে না, একটার পর একটা, বিশ্বাস করো। মানে কত কি বলবো, আমি সত্যি কথা এই সমস্ত জিনিস শেয়ার করতে একদম পছন্দ করি না। তো সৌরভ তোমাদেরকে একটু আগে একটা ইনসিডেন্ট বলছিল এক বেঙ্গলি ব্লগারের। আমার দিদাকে তোমরা অনেকে দেখেছো, আমি তোমাদেরকে বলছিলাম যে 2025টা আমাদের খুব বাজে গেছে। তো কি বাজে তোমরা অনেকেই লিখেছিলে, কি বাজে তোমাদের, তো সবই ঠিক আছে। তবে সব কিছু না ক্যামেরার সামনে এসে বলতে ভালো লাগে না। তো আমার দিদা গত হয়েছেন 2025-এ, মানে ডিসেম্বরের লাস্ট অনেকদিন ব্লগ দিও নি সেই সময়টা, তোমাদের হয়তো মনে থাকবে। তো মানে শেয়ার করা তো অনেক পরের কথা, আমি তো কথাটা বলতেও আমার ভালো লাগে না যে আমার দিদাকে তোমরা যেরকম দেখেছো সেরকমই যেন আমার দিদার ইমেজটা থাকে। আমি সেই কথাগুলোও বলতে চাই না। আমার পিসি ইনফ্যাক্ট কিছুদিন আগে আমার পিসিও ভীষণ ভুগছিলেন, আমার পিসিও বড় পিসিও গত হয়েছেন। তো এই কয়েক মানে মাসের এদিক ওদিকে। না দিদাকে তোমরা দেখে এসো, সৌমির সাথে এসেছে, খুব এনজয় করেছিলে। বয়স হয়েছিল ঠিক কথা, বাট হ্যাঁ মানে অনেক কিছু চলছে, সবটা তো আর শেয়ার করা যায় না। সত্যি ভালো লাগে না এইসব জিনিস। প্রত্যেকের লাইফে না নিজের নিজের প্রবলেমস থাকে, এবার আমরা যদি আমাদের প্রবলেমসগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি, ইউ উইল বি ওভারওয়েলমড। তো সেটাতে কখনোই চাই না। আমরা এখানে আসি তোমাদেরকে একটু এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। সত্যি তাই, আর নিজেদেরও মাইন্ডটাকে একটু ফ্রি রাখতে। এসব জিনিসগুলো সত্যি তুলে ধরতে ভালো লাগে না আমাদের। বাট ঠিক আছে, প্রে করো যেন সবকিছু ঠিক থাকে। ওই স্বাদের ব্লগটাতে মনে আছে, মানে 3টে জেনারেশন একসাথে ছিল। টেকনিক্যালি দেখতে গেলে 4টে জেনারেশন, ইনফ্যাক্ট মানে এর মধ্যে ছিল একজন। তো তাই হোক, কি আর বলার। কথাতেই আছে যে মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি আমাদের সাথে সারা জীবন থেকে যায়, তাই তাদের ভালো স্মৃতিগুলোই আমাদের ধরে রাখা উচিত। সেদিনকে সৌরভ পাবদা মাছ নিয়ে এসেছিল,
আর ভেবেই রেখেছিলাম যে পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো আজকে তোমাদের সাথে আমার দিদার কথাটা শেয়ার করলাম। আর দিদার একটা সিক্রেট রেসিপি ছিল, যখনই দিদা সর্ষে বাটার ঝাল করতো সেই সময় রসুন ফোড়ন অ্যাড করতো। তো আজকে তোমাদের সাথে দিদার কথাটা শেয়ার করলাম, আর তখনই মনে হলো তো আজকে দিদার প্রসেসেই সর্ষে বাটার ঝালটা বানানো যাক। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো আজকে দিদার মতন করেই বানালাম। তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, মায়ের ইউএসজি রিপোর্ট একদমই নর্মাল নয়। সেদিনকার যে পেনটা হয়েছিল সেটা শুধুমাত্র যে অ্যাসিড থেকে হয়েছিল সেরকমটা নয়, ইউএসজি দেখেই সেটা বোঝা যাচ্ছে। আমার দিদি 2013 সালে গলব্লাডার স্টোন অপারেশন হয়, সৌমির এই 2025-এর অগাস্টে, মানে 6 মাসও হয়নি। আর মায়েরও গলব্লাডার স্টোন ধরা পড়েছে। তো মোটামুটি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ফিমেল মেম্বারদেরই গলব্লাডারটা কেটে বাদ দিতে হবে। এটা যে আমি একদম বুঝতে পারিনি সেরকমটা নয়, মা যতই ভরসা দিচ্ছিল না অ্যাসিড থেকেই হয়েছিল ব্যথাটা, বাট যেই সিমটমগুলো বলছিল আমি মোটামুটি শিওর ছিলাম যে গলব্লাডারের স্টোনটাই হয়েছে। কেন ওই পেট থেকে ব্যথা বুকের দিকে উঠছে, মানে একদম হুবহু সৌমি যেই কথাগুলো বলেছিল সেইগুলোই আর কি। তো যাই হোক, মায়ের এমনিতে শরীরে তো এখন কোনো ট্রাবল নেই, তো ভাবছিল যে ইউএসজি করবো কি করবো না। আমাকে বলছিল যে এমনিতে এখন ঠিকই আছি, কি দরকার করার, সেদিনকে অ্যাসিড থেকেই হয়েছিল, তোরা মানছিস না? আমি না, একদমই না, ইউএসজিটা তো করোই। তারপরে বুঝতেই পারছো ধরা পড়েছি গলব্লাডার স্টোন। আর আমি যতদূর জানি এই গলব্লাডার স্টোনের কোনো রকম কোনো ট্রিটমেন্ট হয় না, একটাই ট্রিটমেন্ট, গলব্লাডারটা কেটে বাদ দেওয়া। সৌমিরও হয়েছে, তোমাদের বলছিলাম দিদিরও হয়েছে। মায়ের দেখো প্রচুর উপোস টুপোস থাকে, সেটা যে আজকে করছে তা নয়, এটা দীর্ঘদিন ধরে করছে এবং বয়স তো হয়েছে। যাই হোক, গলব্লাডার অপারেশন সবে একটা উতরেছে, পুরো হাতে গরম সমস্ত রকমের এক্সপিরিয়েন্স আছে। তো ডক্টর এখনও দেখানো হয়নি, কতটা অ্যাকিউট কতটা কি সেটা আস্তে আস্তে জানা যাবে ডক্টর দেখানোর পর। কতটা আর্জেন্টলি অপারেশন করতে হবে সেটাও একটা বড় ব্যাপার, বাট অপারেশন তো করতেই হবে, একটু কোনো সেকেন্ড থট নেই। সো কলকাতায় আবার একটা মেডিকেল এমার্জেন্সি। আমি মামনিকে অভয় দিচ্ছিলাম, বাট সৌরভ আমাকে সমানেই বলছিল, আর আমরাও কিছুটা বুঝতে পারছিলামই যেটা সৌরভ তোমাদের বলছে। আর মামুনির ব্যাপারটা কি বলো তো, একটু তো ভয় পেয়ে গেছে এখন, কারণ না এটা খুব ভালো একটা সাইন। মামুনি মনে হয় সেই সৌরভ হওয়ার সময় হসপিটালে ভর্তি ছিল, তারপরে টাচউড কখনো মামুনিকে এরকম কিছু ফেস করতে হয়নি, আর যেন কোনোদিনও ফেস করতে নাও হয় সেরকমই আমরা চাই। বাট কিছু তো এখন করার নেই, গলব্লাডার স্টোন ধরা পড়েছে। এখনও এক্স্যাক্টলি বুঝতে পারা যাচ্ছে না যে স্টোনটা মানে কতগুলো স্টোন আছে। তো এই আর কি ব্যাপার, অপারেশন করতেই হবে যেটা মনে হচ্ছে। সৌমি সমানে মাকে বলছে এটা একদম ভয় পেও না, এটা হ্যাঁ। একদম মাইক্রো সার্জারি, মিনিমাম থেকে মিনিমাম তোমার কষ্ট হ্যাঁ, হবে। এরকম কিছু মানে খুব যে অপারেশনটা বিশাল কিছু সেরকম আমি তো নয়। মাকে সেটাই বলছি, পুনেতে অনেক জায়গায়, এখানে আমি শুনেছি সকালবেলা অ্যাডমিশন করে অপারেশন করে সন্ধ্যেবেলা ছেড়েও দেয়। তো তোমার এত টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। মা বাট না, পুরো যাই একদম- হোক না কেন, সে মাইক্রো সার্জারি হোক বা যাই হোক না কেন, কলকাতা তো যেতেই হবে। হ্যাঁ, মা হসপিটালে ভর্তি, আর আমরা এখানে সেটা তো থাকা সম্ভব নয়, বাট কলকাতা আমাদেরও যেতেই হবে। হায়দ্রাবাদ যাওয়া, তো সেই সমস্ত দিক দেখে এবার ডাক্তার জানি কবে না কি ডেট হবে। দেয় সেই সমস্ত করে আবার কলকাতা যেতে হবে মামুনির জন্য। তো বাবারও শরীরটা খুব একটা মানে এখনো অবধি তো পুরো 100% ফিট এরকম বলা যায় না, হ্যাঁ রিকভারি ফেজে ছিল, তার মধ্যে আবার মামুনিরও এরকম হয়ে গেল। তো সব মিলিয়ে সত্যি আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে গো। দুপুরে আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে ঘুমটা ভাঙলো মামুনির এই নিউজটায়। তো যাই হোক, এখন সৌরভ তোজোকে নিয়ে একটু নিচে গেছে। আর দেখো আমার স্কিনটা কি ড্রাই হয়ে যাচ্ছে, এখানকার ওয়েদার না পুরো চেঞ্জ হয়ে গেছে। লাস্ট ইয়ার সামারে আমি আইসক্রিম মোল্ডগুলো কিনেছিলাম, বাট একদিনও আইসক্রিম বানানো হয়ে ওঠেনি। সো ফাইনালি আজকে আমি আইসক্রিম বানাচ্ছি, আর এটা স্পেশালি বানাচ্ছি আমি তোজোর জন্য। তো সামার পড়ে গেছে, আর এই সময় তো বাচ্চারা একটু আইসক্রিম খাবেই বলো, বাট হেলদি ওয়েতে বানাচ্ছি। আজকে প্রথম বানাচ্ছি, তাই জন্য শেয়ার করছি না রেসিপিটা। যদি ভালো হয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আইসক্রিম মেরি তোজো কি খাবে এটা? আইসক্রিম তো ওটা আইসক্রিম তো আইসক্রিম খাবে তোজো?
হ্যাঁ কি করেছে রে মা? মা কি পড়েছে তো কি পড়েছে? ওটা প্রেস হাস পড়েছে তো কি পড়েছে? প্রেস হাস ফেস ওয়াশ পড়েছে। তোমায় কে বললো এটা ফেস ওয়াশ? দাদু বললো তো তোজো বললো। আচ্ছা, ফেস ওয়াশ পরে তোমার কি মাকে দেখে ভয় লাগছে? হ্যাঁ তো ও এটা তুমি কি নিয়ে এসছো? পাপা আউলটা পাপা আউল। আর এটা? এটা বেবি আউল তো আচ্ছা, এটা পাপা আউল আর এটা বেবি আউল। বাহ, এটা পাপা আউল তো এটা বেবি আউল ঠিক আছে। এই বেবি আউল তো এটা বেবি রেখে দাও, এটা কিন্তু ভারী আছে তোজো, সাবধানে খেলো। এটাই মধ্যে বাড়ি আছে না তো আছে তো। না না বাড়ি আছে না তো তুই কিন্তু এবার আমি ভয় দেখাবো। তুই দুষ্টুমি করছিস, এবার ভয় দেখাবো। না না মামা প্রাইস ফার্স্ট দেখে বয় তুই বয়টা দেখাও না তো কেন ভয় দেখাবে না? এবার দেখো, তুই দুষ্টুমি করছিস কেন তাহলে? আজকে ডিনারে তুমি কি খাবে? রুটি দুধ রুটি খাবে? আসো তাহলে খেয়ে নাও। চলো চলো চলো। রুটিটা খাইয়ে নেব না তো আইসক্রিম আমার খিদে পেয়েছে তো আইসক্রিম খাবো তো খিদে পেয়েছে, আইসক্রিম খাবে বলছে। কি অবস্থা! সমানে ফ্রিজের সামনে গিয়ে গিয়ে আইসক্রিম খাবো বলছে। কাল সকালে খাবে বাবা। চলে এসো, এখনো আইসক্রিম জমেইনি, বলো, এখনো আইসক্রিম জমেইনি। চলে এসো। আজকে দুধ রুটি খেয়ে নাও, কালকে সকালবেলা উঠলে আমি আইসক্রিম দেবো। চলে এসো। তো কাল উঠে আইসক্রিম দেব তো হ্যাঁ, চলে এসো চলে এসো। কাল উঠে আইসক্রিম দেব না তো কেন? সকালে উঠে এখানে গরগরি দুষ্টুমি করছে, চলো। না না, চলো খেতে বসো। ক্রিসমাস কাজি না, আমি এসব ভাষা বুঝতে পারি না, তুমি এখন খেতে বসো। ক্রিসমাস কাজি মানে ক্রিসমাস কাজি তোজো এই জাস্ট ডিনার করে ঘুমোতে গেল। আমি সৌমিকে তাই বলছি যে আইসক্রিমের যেই ভূতটা মাথায় চেপেছে ওটা কিন্তু কাল সকাল থেকে আবার চাগার দেবে। আজকে কোনোভাবে হয়তো বুঝিয়ে সুঝিয়ে দুধ রুটি খাওয়ানো গেছে, বাট আইসক্রিম করে পুরো পাগল করে দিচ্ছে। তো যাই হোক, হোমমেড আইসক্রিম ভালোই খেতে পারবে। তো আমরাও এবার ডিনার করবো তোজো ঘুমিয়ে গেলে। আর মায়ের এই হেলথ আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু চিন্তায় আছে, যদিও এই যে অপারেশন, একটা মাইক্রো সার্জারি, খুবই সাধারণ একটা অপারেশন, তোমরা সবাই জানো। বাট কি হয়েছে, মায়ের তো একটু বয়স হয়েছে, সেই কারণে মানে সৌমি অপারেশনটা যতটা ক্যাজুয়ালি নিয়েছিল, মা সেটা ঠিক পারছে না, টেনশন করছে আর কি। আর যদি টেনশন করো না, টেনশন করলে আবার হিতে বিপরীত হবে, প্রেশার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, এইসব হয়ে গেলে যখন আবার উল্টোপাল্টা জিনিস স্টার্ট হয়ে যাবে। তার থেকে বাবা যেটা হয়েছে সেটা অপারেশন করে বার করে নাও, একদম সাধারণ ব্যাপার, 3টে ফুটো করবে, হাফ বেলার একটু কষ্ট, তারপরে সব নর্মাল হয়ে যাবে, চিন্তা করো না, এই বলছি আর কি। আর তোমরা সবাই জানো এটা মানে একদমই একটা মাইক্রো সার্জারিই বটে। আর আজকালকার দিনে এটা এত কমন হয়ে গেছে, তো কোন ডাক্তার দেখাবে সেই সমস্ত নিয়ে আলোচনা করা হচ্ছিল আর কি। তো আগে যেটা হবে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগার মতো কিছু থাকে, জানি না, আজকে তো মানে পুরো ব্লগটাই অন্যরকম হয়ে গেল। তো অবশ্যই যারা নতুন দেখছো ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং